বাঙালির বিদেশ ভ্রমণের নতুন আকর্ষণ বালি। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বালি এতটাই জনপ্রিয় যে হালফিলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রিসোর্ট থেকে শুরু করে রেস্তোরাঁ সবই সেজে উঠছে বালি থিমে। কিন্তু কি আছে বালিতে? কেনই বা বালি ট্যুরিস্টদের কাছে এত জনপ্রিয়? ছোট ছোট আগ্নেয়গিরি, নীল সমুদ্র, সবুজ ধানের ক্ষেত, বর্ণময় জনজীবন, সুস্বাদু খাবার সব নিয়ে বালি অত্যন্ত সুন্দর ও ট্রাভেল ফ্রেন্ডলি ডেস্টিনেশন। তারই টানে ভ্রমণ পিপাসুরা দলে দলে ছুটে আসেন বালিতে। আমরা এই পর্বে আপনাদের কাছে তুলে ধরব কিভাবে সহজে কম খরচে বালি ঘুরে দেখা যায় তার সব তথ্য। বালি হলো ইন্দোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপে পৌঁছানোর জন্য এয়ারপোর্ট হলো ডেনপাসার। কলকাতা থেকে বালির ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। কলকাতা থেকে ভায়া কুয়ালালামপুর, সিঙ্গাপুর অথবা ব্যাংকক হয়ে বালি যাওয়ার ফ্লাইট পেয়ে যাবেন। একটু আগে থেকে কাটলে ভাড়া ৮,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে পড়ে এক সাইডের। আমরা এখন এসে পৌঁছে গেছি টার্মিনাল 2 এর সামনে। আর এই টার্মিনাল 2 থেকেই আমাদের ট্যুর প্ল্যানার ব্লগের ফরেন ট্রিপের শুরু হবে। ব্যাঙ্গালোরে রিলেটিভের বাড়ি হওয়ায় আমরা ব্যাঙ্গালোর থেকে রাতে বালির ডিরেক্ট ফ্লাইট ধরলাম। সারা রাতের যাত্রার পর যখন দিনের আলো ফুটল, তখন জানলার বাইরে দিয়ে ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরির দর্শন মিলল। ব্যাঙ্গালোর থেকে ৭ ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে আমরা বালির ডেনপাসার এয়ারপোর্টে ল্যান্ড করলাম। বিদেশে ল্যান্ড করার পর প্রথম কাজ হলো ইমিগ্রেশন ক্লিয়ার করা। ইন্দোনেশিয়া ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভাল দেয়। ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভাল রয়েছে। তো সেক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট। তাই ভিসা অন অ্যারাইভালের যে পেমেন্ট কাউন্টার রয়েছে তার দিকে এগিয়ে যেতে হবে এবং পেমেন্ট আপনি ক্যাশ, কার্ড, আপনার কাছে যা অপশান আছে তাতেই করতে পারেন। আমরা US ডলারে পেমেন্ট করেছিলাম। ভিসা অন অ্যারাইভালের পেমেন্ট তো হয়ে গেছে, কিন্তু ভিসা তো এখনো হাতে পাইনি, আর তার সাথে ইমিগ্রেশনের কাজ তো এখনো বাকি। এই সমস্ত চিন্তা নিয়েই আমরা এসে দাঁড়ালাম ইমিগ্রেশন কাউন্টারের সামনে। ইমিগ্রেশন প্রসেসটা ভীষণ ইজি ছিল। হাতে রাখতে হবে অবশ্যই প্রথমে পাসপোর্ট, বোর্ডিং পাস এবং ভিসা অন অ্যারাইভাল। আমাদের কাছে পেমেন্ট রিসিপ্ট ছিল, এগুলো জাস্ট দেখাতেই ইমিগ্রেশন হয়ে গেল, 5 মিনিটও লাগেনি। এরপর যেটা করতে হবে তা হলো কাস্টম ডিক্লারেশন। এখানে বেশ কিছু কম্পিউটার রাখা আছে, যেখানে নিজের ডিটেলস ফিল আপ করে সাথে কিছু ভ্যালুয়েবল ক্যারি করছেন কিনা জানাতে হবে। ইমিগ্রেশন ব্যাগেজ ক্লেম সব তো হয়ে গেছে, কিন্তু ইম্পর্টেন্ট দুটো কাজ এখনো বাকি। একটা সিম নেওয়া, সিমটা না নিলে ওয়াইফাইয়ে কানেক্ট করতে পারবো না, বাড়ির লোকের সাথে যোগাযোগ করবো কি করে। আর সেকেন্ডলি হচ্ছে কারেন্সি কনভার্ট করা। বেসিক্যালি আমরা কারেন্সি কনভার্ট করে এনেছি US ডলারে। এখানে খানিকটা ডলারকে আমরা কনভার্ট করে নেব ইন্দোনেশিয়ান রুপিজে। বালি এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জের অনেকগুলো স্টোর আছে। এছাড়া 3টে কোম্পানির মোবাইল সিম কার্ড পাওয়া যায়। আপনারা সিম কার্ড দেখে সিলেক্ট করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। বালিতে থাকার জন্য কুটা ও উবুদ এই 2টি জায়গায় ভীষণ জনপ্রিয়। আমরা আজ থাকবো কুটাতে। আমরা গ্র্যাব অ্যাপ থেকে একটা ট্যাক্সি বুক করে কুটার দিকে এগিয়ে চললাম। ভাড়া পড়লো 600 টাকা মতো। বালিতে আমাদের স্টে রয়েছে কুটাতে এবং আমরা যেটা রয়েছি সেই হোটেলটার নাম সিম্পল কুটা। অনলাইনে এই রুমটা আমরা আগে থেকে বুক করে এসেছিলাম। ইন্ডিয়ান কারেন্সিতে 1600 টাকা। তাতে এই রুম ভাবাই যায় না। এসে যেটা দেখার সেটা হচ্ছে টেবিলের ওপরে বেশ সুন্দর করে অনেক কিছু জিনিস সাজানো আছে। বিভিন্ন রকমের চকলেটস রয়েছে, কুকিজ রয়েছে। এই একটা বক্স জুড়ে প্রচুর কফি, টিকিট এই সমস্ত রয়েছে। ইলেকট্রিক কেটেল রয়েছে। আর যেটা রয়েছে মিনি ফ্রিজ। এখানে ব্যাপারটা বেশ মজার, এটা মিনি বার বলছেন ওনারা। আপনি যেটা ফ্রিজ থেকে নিতে চান নিতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে, নিতে পারেন। নিয়ে তার যে ভ্যালুটা সেটা এখানে লেখা আছে, সেইটা আপনাকে এই টেবিলের ওপর জাস্ট রেখে দিতে হবে। ফ্রি ওয়াইফাই তো রয়েছে। আর এই হচ্ছে আমাদের বেড, আর বেশ ছিমছাম সাজানো গোছানো। আর এই হচ্ছে বাথরুমটা। আর এই রয়েছে একটা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব এখানে আবার একটা লকার সিস্টেমও রয়েছে। তো মনে হচ্ছে বেশ ভালোই আমরা পেয়েছি এই হোটেলটা। তো জমে যাবে ট্রিপটা, কি বলুন?
আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি পাশেই একটা রেস্তোরাঁয় লাঞ্চ করতে, লুকাস রেস্তোরাঁ অ্যান্ড বারে। যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা বারবার খালি সমস্ত জিনিসের প্রাইসটা দেখছি, সেটাকে কনভার্ট করছি, ভাবছি যে কত টাকা খরচা হচ্ছে, ইন্ডিয়ান রুপিসে হলে কত দাঁড়াতো। যাই হোক, আমরা মনের সুখে পছন্দ মতন বাজেটের মধ্যে যা যা অর্ডার করা যায় করেছি। এখন দেখি খাবারের টেস্টগুলো কেমন। আমরা গ্রিলড ফিশের একটা ডিশ অর্ডার দিলাম, সঙ্গে নিলাম বালিনিজ ফ্রাইড রাইস। এখন যে ফ্রাইড রাইসটা খাচ্ছি এটা কিন্তু বালিনি স্টাইলে ফ্রাইড রাইস, আর এই ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু অনেক চিকেন মিক্স করা রয়েছে, সঙ্গে একটা পোচ দিয়েছে, ডিমের পোচ। এখানে ছোট করে স্যালাড কাটা রয়েছে। সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হলো এটা কিন্তু চিকেনটাকে স্টাফ করে এখানে রাখা আছে, বানানো হয়েছে। একটু মিষ্টি মিষ্টি খেতে, অদ্ভুত রকমের খেতে, বাট ভালো খেতে। আর এদিকে রয়েছে চিপস, এগুলো চিংড়ি মাছের চিপস। ব্যাপারটা কিন্তু জমে গেছে, বেশ ভালো লাগছে খেতে। কাপল হলে বালিতে লোকাল ঘোরাঘুরির জন্য বেস্ট অপশন হলো স্কুটার রেন্টে নেওয়া। আমরা আমাদের হোমস্টে থেকে একটা স্কুটি রেন্ট নিয়ে এগিয়ে চললাম তানহা লটের দিকে। বালিতে প্রতিটি জায়গাতেই এই স্ট্রাকচারের গেট দেখতে পাওয়া যায়। গেট পেরিয়ে বেশ কিছু দোকান আছে। এরপরই সিঁড়ি বেয়ে নামলে তানহা লট টেম্পল চোখে পড়বে। সমুদ্রের উপর অবস্থিত তানহা লট একটি বিশিষ্ট মন্দির, যা তার অনন্য সমুদ্র উপকূলীয় অবস্থান এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য বিখ্যাত। পরন্ত বিকেলে আমরা এখন রয়েছি তানহা লটে। তানহা লট বেসিক্যালি একটা টেম্পল এবং এটা সানসেট পয়েন্ট হিসেবে ভীষণ ফেমাস। সানসেটের সময় প্রচুর মানুষ ভিড় করেন এখানে, আর সত্যি ভিড় করার মতনই অপরূপ সৌন্দর্য এই জায়গা থেকে আমরা উপভোগ করলাম। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু দুর্দান্ত ভিউ, মানে এখনও আমরা একটা ঘোরের মধ্যে রয়েছি, এই রেশ কাটতে চাইছে না, একবার শুধু দেখুন। সূর্যাস্তের পর হাজার হাজার চামচিকে দেখা যায় এখানে। বালিতে আমরা যেখানে রয়েছে কুটাতে, সেখান থেকে এই তানহা লটের ডিস্টেন্সটা ওই 25 কিলোমিটার মতন, কিন্তু আসতে বেশ সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আর আমরা যেটা করেছি, একটা স্কুটি রেন্টে নিয়েছি এবং সেই স্কুটি করে আমরা আজকে চলে এসেছি তানহা লট। আপনারা যদি বাইক বা স্কুটিতে কমফোর্টেবল হন, তাহলে আমরা সাজেস্ট করব যে বাইক বা স্কুটি যেটা অ্যাভেলেবেল সেটা রেন্ট নিয়ে আপনারা একটা দিন ঘুরে দেখতে পারেন। এটা অনেকটাই চিপ হবে, তার কারণ 80,000 ইন্দোনেশিয়ান রুপিস, মানে ভারতীয় মুদ্রায় 400 টাকা, এতে আপনারা একটা দিন পুরো ঘুরে দেখতে পারবেন। যিনি গাড়ি রেন্টে নিচ্ছেন, গাড়িকে রিফিল করার দায়িত্ব যেহেতু তারই, সেক্ষেত্রে পেট্রোলের কেমন দাম সেটাও তো জানা দরকার। এখানে পেট্রোলও বেশ সস্তা, পার লিটার 50 টাকা মতন পড়লো আমাদের পেট্রোল ভরতে। এখানে অনেক দোকান আছে। সানসেটের পর আমরা দোকানগুলো ঘুরে দেখলাম। এগুলো সব ধূপদানি, বিভিন্ন রকমের ধূপদানি। এগুলো যেমন 16,000, মানে হচ্ছে 80 টাকা, 80 টাকা। আর এটা হচ্ছে 36,000 ইন্দোনেশিয়ান রুপিস। একটুখানি হিসেবটা করতে সময় লাগবে, হিসেব হয়ে গেছে 180 টাকা। এরপর আমরা কুটাতে ফিরে একটু ঘোরাঘুরি করলাম। রাতের দিকে কুটার সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে ডিনার করতে এলাম। আজ ডিনার করব গ্রিলড ফিশ দিয়ে, সাথে ফ্রেশ কোকোনাট ওয়াটার নিলাম। গুড মর্নিং। আজকে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে বেশ অনেকটা দূরে উলুওয়াটু টেম্পল দেখতে। আর কালকে আমরা যে স্কুটিকে ভাড়া নিয়েছিলাম তাতে ভর করেই আজকে আমরা চলে এসেছি। এই হলো আমাদের সেই স্কুটি। এখানে পার্কিং ফি লেগেছে 1000 ইন্দোনেশিয়ান রুপিস, মানে 5 টাকা। এই টেম্পল সকাল 7টায় খোলে এবং সন্ধ্যে 7টা অবধি ওপেন থাকে। আমরা একদম সকাল সকাল এসেছি প্রথম দিকে। এখানে মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। মন্দিরে ঢোকার জন্য ড্রেস কোডও আছে। আমার হাতে একদিকে রয়েছে সারং আর একদিকে রয়েছে স্যাশ। তো যারা হাঁটুর ওপরে ড্রেস পরে আসবেন, সেটা পুরুষই হোক বা মহিলা, তাদের কর্তৃপক্ষ থেকে এরকম দেওয়া হয় ঢেকে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে যারা ফুল ড্রেস পরে আসবেন, মানে সবার ক্ষেত্রেই এটা কোমরে রাখতে হবে।
এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। এর আগে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা ছিল পার্কিং ফি, যেটা 1000 ইন্দোনেশিয়ান রুপিস ছিল, আর এখানে 50K ইচ অ্যাডাল্টের জন্য। টিকিট কাটার পর আমাদের দেওয়া হয়েছে সেরাং, যেটা পরে তবেই আমরা ঢুকতে পারবো মন্দিরে। এইটা ওনাদের রিচুয়াল। তো এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। লোকেশন ওয়াইজ এই টেম্পলটা এত সুন্দর, ওইদিকে সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে, সমুদ্রের দিকেও আমরা যাব, তবে তার আগে টেম্পলটা ঘুরে নিই। মাত্র 50 মিটার এখান থেকে, তো আগে টেম্পল দেখব। কিন্তু এখানে আসলে যেটা মাথায় রাখবেন, প্রচুর হনুমান রয়েছে। চশমা, মোবাইল বা যে কোনো জিনিস যেগুলো নিয়ে নিতে পারে ওরা, সেগুলো সাবধানে রাখবেন। আর খাবার দাবার, ড্রিঙ্কস এগুলো না রাখাই ভালো। এই যে উলুওয়াটু টেম্পল, এটা হচ্ছে বালিনিজ হিন্দু টেম্পল। এটা বালি দ্বীপের সাউথ ওয়েস্টার্ন ক্লিফে রয়েছে, এবং এখানে যেটা সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে কেকাক ডান্স। সেটা কিন্তু এই সময় আসলে দেখতে পাবেন না, সন্ধ্যে 6টা থেকে 7টা ক্লিফ সাইডে সানসেটের সময়। সানসেটের ওই সুন্দর ব্যাকগ্রাউন্ডকে পিছনে রেখে এই ডান্সটা হয়। রামায়ণের গল্পের উপর ভিত্তি করে এই নাচের অনুষ্ঠানটা চলে। তো আপনারা যদি ওটা দেখতে চান তাহলে কিন্তু সন্ধ্যেবেলায় আসতে হবে সানসেটের সময়তে। উলুওয়াটু টেম্পল মন্দির হিসাবে সুন্দর তো বটেই, তার থেকেও বেশি সুন্দর লোকেশনের জন্য। একদম সমুদ্রের কোলে এই মন্দির, এবং দুদিকেই ক্লিফ ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা যেদিক থেকে খুশি ক্লিফের ভিউ পেতে পারেন। আর তাকালেই দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, আর তাতে ছোট ছোট সাদা সাদা বোটগুলো যখন চলছে কি ভালো দেখতে লাগছে। আর সমুদ্রের ঢেউটা যখন এই পাথরে এসে ভাঙছে আর নীল জল পুরো, এইটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাবে। এরপর কুটা ফিরে এসে একটা ট্যাক্সি ধরে লাগেজ নিয়ে আমরা সানুর জেটিতে চলে এলাম। ইন্দোনেশিয়াতে এসে আমরা বালিকে এক্সপ্লোর করলাম 1 রাত 2 দিনে। এখন আমাদের বালিকে বিদায় জানানোর পালা। এখন আমরা এগিয়ে যাব নুসা পেনিটার দিকে। এর জন্য আমরা ক্লুক থেকে অলরেডি বুক করে রেখেছিলাম টিকিট অনলাইনে। এখানে এসে শুধু বোর্ডিং পাসটা নিয়ে নিলাম, জাস্ট টিকিট বুকিংটা দেখাতেই আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এগিয়ে যাব বোটের দিকে। এখন গন্তব্য নুসা পেনিটা। এখানে বোর্ডিং এর সিস্টেম একেবারে এয়ারপোর্টের মতোই। আমরা চেক ইন করে বোটের দিকে এগিয়ে চললাম। সানুর থেকে নুসা পেনিটা যাচ্ছি আমরা। ওই যে পিছনে বোটগুলো দাঁড়িয়ে আছে, সীমাবু লেখা যেটা, ওটাতে আমরা আজকে যাব। আর এখানে অনেক কিছু প্রসেসিং ছিল, সেগুলো হয়ে গেছে। এখন ওই যে ওই সীমাবুর দিকে এগিয়ে যাওয়া। আমাদের বোট ছেড়ে দিল, আর নীল সমুদ্রের বুক চিরে আমরা এগিয়ে চললাম। সানুর থেকে নুসা পেনিটা যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। সমুদ্রের অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা বোঝাই যাবে না। এই বোটে বসার সুন্দর বন্দোবস্ত আছে। অসাধারণ নীল জলরাশি, এরকম দূরে পাহাড়। এইভাবে নুসা পেনিটা আমাদের ওয়েলকাম জানালো। আর আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগও আপনাদের বলছি, আসুন আমাদের চোখ দিয়ে ঘুরে দেখুন নুসা পেনিটা। এখন আমরা এগিয়ে যাব ওই যে এক্সিট পয়েন্টের দিকে। আমাদের সামনেই একদম হোটেলটা রয়েছে, তো আমরা এখন এগিয়ে যাই। যদিও একদম সামনেই যেতে হবে, কিন্তু এই নীল জলরাশিতে বারবার চোখ আটকে যাচ্ছে। এরকম স্বচ্ছ নীল জলরাশি দেখলেই মনে হয় কখন ঝাঁপাই। সেসব তো হবেই, সেসবের জন্য চোখ রাখতে হবে, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগ। নুসা পেনিটাতে ট্রান্সপোর্টেশন কিন্তু বেশ কস্টলি। মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের হোটেলে যেতে ট্যাক্সি 300 টাকা নিয়ে নিল। নুসা পেনিটাতে আজকে আমরা থাকবো ইগা হোমস্টেতে। এই ইগা হোমস্টে আমরা বুক করে এসেছি অনলাইনে, এবং এটাও আমরা বেশ চিপ রেটে পেয়েছি। আমরা ইন্ডিয়ান কারেন্সিতে এটা 1500 টাকা পার নাইট এই হিসাবে পেয়েছি। আমাদের 2 দিন থাকার কথা। এখানে এসে থেকে বারবার একটা জিনিস কিন্তু মনে হচ্ছে, আমরা ভারতবর্ষে এত জায়গায় ঘুরে বেড়াই, সেখানে কিন্তু রুম ট্যারিফগুলো বেশ হাই। এখানে ওনারা অনেকটা চিপ রেটেই দিতে পারেন। যাই হোক, প্রতি জায়গাতেই কিছু বাধ্যবাধকতা, লিমিটেশনস রয়েছে, তার জন্যই নিশ্চয়ই ট্যারিফের এরকম তারতম্য। রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম পরিপাটি। যেটুকু থাকার দরকার, যা যা থাকার দরকার সেগুলো সবই রয়েছে। এসি রুম, একটা কাবার্ড রয়েছে, ওদিকে রয়েছে সেপারেট একটা বেসিন, এবং তার সাথে রয়েছে এদিকে একটা টয়লেট। আমরা ঝটপট ফ্রেশ হয়ে হোমস্টে থেকেই একটা স্কুটি রেন্টে নিয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আমরা এখন দেখতে যাব ব্রোকেন বিচ আর অ্যাঞ্জেলস বিলাবং। পুরো পথটাই পাহাড়ের মধ্যে দিয়ে। আমাদের লাঞ্চ করা হয়নি, তাই মাঝে একটা রেস্তোরাঁয় লাঞ্চ করতে দাঁড়ালাম।
আমরা প্রথমেই নিয়েছি গ্রিলড টুনা, সেটা এসেও গেছে সামনে। আমি লেবু নুন ছড়িয়ে নিয়েছি, খাওয়ার অপেক্ষা শুধু। আর সাথে কি সুন্দর সাজিয়ে দিয়েছে শসা আর তরমুজ। এখান থেকে সামনে ওই হালকা করে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা সক্রিয় আগ্নেয়গিরি, এখনো মাঝে মধ্যে ওখান থেকে অগ্নুৎপাত হয়। আমরা আবার এগিয়ে চললাম। এবার কিন্তু সমুদ্র দেখা দিতে লাগলো। আমরা ক্লিফ ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালাম। সূর্যাস্তের সময় আমরা চলে এসেছি অ্যাঞ্জেলস বিলাবং বিচে। এই বিলাবং টার্মটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান টার্ম, এর মানে হচ্ছে স্ট্যাগনেন্ট পুল বা ব্যাক ওয়াটার। আর এখানে এসে ভিউটা মানে অসাধারণ। সূর্যাস্তের সময় এসছি, একে তো ওটা গোল্ডেন আওয়ার, সব সময়তে সুন্দর লাগে। আর তারপরে এই উত্তাল জলরাশি এই ক্লিফগুলোতে যখন এসে ধাক্কা খাচ্ছে, সাদা ফেনার মতন তৈরি হচ্ছে, আর তার সাথে ওদিকে হচ্ছে সূর্যাস্ত, একটা সোনালি গোল্ডেন আভা পড়েছে জলের উপর। সব মিলিয়ে কি যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না, তার জন্য ভিডিওটা দেখতে হবে। এই হলো অ্যাঞ্জেল বিলাবং। এখন তো জল কম আছে, অনেক সময়তে জল পুরো ভরে যায় অন্য সময়তে, আর তখন দেখতে আরও সুন্দর লাগে। আর যখন সূর্যের আলোটা তার উপর পড়ে, ভেবে দেখুন কীরকম লাগবে তখন। অ্যাঞ্জেল বিলাবং দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি ব্রোকেন বিচ দেখব বলে। একদম জাস্ট পাশেই ব্রোকেন বিচ, যদিও সন্ধে নেমে আসছে, তাই জন্য পা চালিয়ে এগোতে হবে ব্রোকেন বিচ দেখতে হলে। শুনেছি ভারী সুন্দর সেই ব্রোকেন বিচ। আমাদের চলার পথটা পুরোটাই কিন্তু ডেড কোরালের ওপর দিয়ে, তো যখন আসবেন একটু সাবধানে হাঁটা চলা করবেন। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি ব্রোকেন বিচে। ব্রোকেন কেন? এদিকে তো সমুদ্র, আর এই অংশটা সমুদ্রের থেকে ডিটাচড, আর আমরা যে জায়গাটা রয়েছি নিচ দিয়ে কিন্তু সমুদ্রই রয়েছে, পুরো নিচটা কোরালে ভর্তি। চলুন পাখির চোখে ব্রোকেন বিচের কিছু দৃশ্য তুলে ধরি আপনাদের সামনে। এবার আমরা ফেরার পথ ধরলাম। আমরা দুজন স্কুটি করে বেরিয়ে পড়েছি, যেদিকে মন চাই সেদিকে চলে যাচ্ছি, গুগল ম্যাপ আমাদের ভরসা। তো আপাতত আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে সাম্পালা নাইট মার্কেট। আর নাইট মার্কেট বেশ জমজমাট, বিকেল 4টের পর থেকেই নাইট মার্কেট শুরু হয়, রাত 11টা অবধি মোটামুটি সব দোকান খোলা থাকে। সকালে অবশ্য অন্য মার্কেট চলে এখানে। আর মার্কেটে এসে দেখছি প্রচুর ধরনের স্ট্রিট ফুডের দোকান। আমরা প্যানকেক নিয়েছি, আর ব্যানানা প্যানকেক আমাদের বেশ পছন্দের। থাইল্যান্ডে আগে ব্যানানা প্যানকেক ট্রাই করেছিলাম। গরম গরম প্যানকেক হাতে এসে হাজির, খাবো। আর সামনে সমুদ্রের একটা ভিউ দেখে এসেছি। অন্ধকারে কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, নিজেরা কিন্তু বেশ মজা করছি আমরা। সাম্পালার নাইট মার্কেট লাগোয়া একটা মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ডিনার করতে চলে এলাম। ফাইনালি আমরা ট্রপিজে এসেছি ডিনার করতে। আমরা এখন ডিনারে নিয়েছি সটেড ভেজিটেবলস, আর তার সাথে গ্রিলড ফিশ, সাথে ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এইসব দিয়েই আমাদের ডিনার চলছে। ভাত রুটি থেকে আমরা একটু দূরে রয়েছি, পেটুটা যদি কমে আর কি। গুড মর্নিং। আমাদের সামনে ব্রেকফাস্ট এসে হাজির, আর আমরাও একেবারে রেডি। এই ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল। আমরা নিয়েছি ব্রেড আর স্ক্র্যাম্বলড এগ, সাথে আমার জন্য চা, অভিব্রতর ফ্রুট জুস। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। আজকেও আমাদের সঙ্গী স্কুটি, সেই স্কুটি করে আমরা আরও কয়েকটা বিচ ঘুরে দেখব। তারপর দেখা যাক আর কোথায় কোথায় নিয়ে যাওয়া যায় আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আজ আমরা স্কুটি নিয়ে এগিয়ে চললাম ক্লিং ক্লিং বিচের দিকে। আমাদের হোমস্টে থেকে পৌঁছতে সময় লাগলো 45 মিনিট। বাইক পার্কিংয়ে রেখে বেশ কিছু দোকানের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছলাম ক্লিং ক্লিং ভিউ পয়েন্টে। ডিজিটাল ওয়াচ জানান দিচ্ছে এখন স্থানীয় সময় 10টা 10। আমরা এখন রয়েছি ক্লিং ক্লিং বিচে। আমরা বেশ সকাল সকাল এখানে এসেছিলাম, এসেই দেখেছি স্কুটি বাইকের লম্বা লাইন, তখনই বুঝেছি বেশ ভালোই ভিড় হবে। আর এখন যত বেলা বাড়ছে ভিড়টা দেখুন, সূর্যের তেজও কিন্তু বাড়ছে আর মানুষের ঢলও বাড়ছে। তার কারণ হচ্ছে এই বিচটা ভীষণ ফটোজেনিক আর ইনস্টাগ্রামের দৌলতে ভীষণ ফেমাস, তাই সবাই এখানে যে ভিড় করেছে ফটো তুলবে বলে আমরাও এক্ষুনি সেটাই করছিলাম, ফটো ভিডিও তুলে নিয়ে যাচ্ছিলাম। কারণ আর
হয়তো কোনোদিন এই দেশে আসতে পারবো না। বালি বললেই যে ছবিটা সবার আগে ভেসে ওঠে তা হলো এই ক্লিং ক্লিং বিচ। আমাদের হয়ে গেছে ঘোরাঘুরি, আর এখান থেকে অনেকটা সিঁড়ি নেমে একদম বিচ অবধি পৌঁছানো যায়। তো আমি সেটা আর করিনি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমরা ওপর থেকে ভিউটা নিয়েছি, ওপর থেকেই ভিউটা দুর্দান্ত। আর নিচে যাওয়া যায় স্নান করার জন্য, মজা করার জন্য, বিচে যেরকম সবাই যান, অনেকটা পথ কিন্তু সেটা। তো যাই হোক, আরও সকাল সকাল আসলে মনে হয় ভালো হতো। এখন আমরা ফেরার পথ ধরব। ক্লিং ক্লিং বিচে ঘোরা কমপ্লিট, কিন্তু আরও অনেকগুলো বিচ ঘুরে দেখা বাকি। তার জন্য কি করতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। এরপর আমরা স্কুটি নিয়ে ক্রিস্টাল বে বিচের দিকে এগিয়ে চললাম। পৌঁছতে 1 ঘন্টা লাগলো। আমরা এখন রয়েছি ক্রিস্টাল বে বিচে। ক্রিস্টাল বে বিচ, জলটা একদম ক্রিস্টালের মতনই বটে। এখান থেকে ওপর থেকেই পুরো নিচে কোরালসগুলো দেখা যাচ্ছে। জাস্ট এখানে দাঁড়িয়ে আমি কোরাল দেখতে পাচ্ছি। আর এই বিচটাতে এসেই সেই বিচের ভাইবটা পাচ্ছি, মানে সবাই নিজেদের মতন করে ভীষণ মজা করছেন। বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসও হচ্ছে। ওই যে দেখুন কত বোট দাঁড়িয়ে রয়েছে, স্পিড বোট, এমনি গ্লাস বটম বোট, অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। তবে হ্যাঁ, অ্যাক্টিভিটিসগুলো যদি এখানে এসে বুক করেন অবশ্যই বার্গেন করবেন। বার্গেন করতে কিন্তু ভুলবেন না, গলা কাটা দাম চাইছে না হলে। এখানে অনেক বসার জায়গা আছে। ক্রিস্টাল বে বিচে কিছুক্ষণ জলের ধারে দাপাদাপি করার পর আমরা এসে বসেছিলাম এই স্যাকগুলোতে, এবং আমরা অর্ডার দিয়েছিলাম লাঞ্চের। তো লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম গ্রিলড ফিশ উইথ রাইস, ভেজিটেবলস, আর সাথে হচ্ছে গ্রিলড কর্ন। আমরা লাঞ্চ সেরে তোয়া পাখি বিচের কাছে এগিয়ে চললাম। এখান থেকে আমরা স্নোরকেল করে মান্তা রে ফিশ দেখতে যাব। আমরা ক্লুক থেকে এই ট্যুরটা বুক করেছিলাম। আমাদের বোট সমুদ্রের বুক চিরে এগিয়ে চলল। মিনিট 15-র মধ্যেই আমাদের বোট একটা জায়গায় এসে দাঁড়ালো, এবং আমরাও স্নোরকেল গিয়ার নিয়ে রেডি হয়ে গেলাম সমুদ্রে নামার জন্য। ওপর থেকে দেখতে সুন্দর লাগলেও আন্ডার ওয়াটার কোরাল খুব বেশি দেখতে পেলাম না। মান্তারে দেখতে পাওয়া যদিও ভাগ্যের ব্যাপার, আর এই ব্যাপারে আমাদের কপাল চিরকালই খারাপ, তাই তারও আর দেখা পেলাম না। তবে সবচেয়ে যেটা খারাপ লাগলো, গাইডের খাবার দিয়ে মাছগুলোকে কাছে টেনে আনা। মোদ্দা কথা, এই ট্রিপটা ঠিক জমলো না, তবে এনজয় বেশ ভালোই করলাম। গাইডের কাছ থেকে পাওয়া মান্তারের ভিডিও দিলাম এখানে বোঝানোর জন্য। এরপর আমরা হোমস্টেতে ফিরে একটু ফ্রেশ হয়ে স্কুটি নিয়ে নুসা পেনিডা দ্বীপের পূর্ব প্রান্ত ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। এই দিকটা নির্জন ও শান্ত। এদিক থেকে অ্যাক্টিভ ভলক্যানো মাউন্ট আগুনকে ভালোভাবে দেখা যায়। এদিকে অবশ্য আরো কয়েকটা দেখার জায়গা ছিল, কিন্তু আমরা ধীরে সুস্থে যাওয়ার জন্য সন্ধে হয়ে যায়। সন্ধ্যায় চাঁদের আলোতে ডায়মন্ড বিচ দেখে আমরা তোয়া পাখে ফিরে আসি এবং ডিনার সেরে নিই।
গুড মর্নিং। নুসা পেনিডাতে আমাদের থাকার মেয়াদ শেষ। আমরা আজকে চলে যাচ্ছি, তার জন্য তার আগে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। এখন সামনে ব্রেকফাস্ট এসে হাজির। ব্রেকফাস্ট তো আমাদের এই প্যাকেজের মধ্যেই ছিল। ব্রেকফাস্টে অভিব্রত নিয়েছে স্ক্র্যাম্বলড এগ। তো আমার একটু শরীরটা খারাপ বলে আমি নিজের মতন এনেছি বাড়ি থেকে ব্রেকফাস্ট, ছাতু গোলা আর তার সাথে ডিম সেদ্ধ। ডিমটা দেখুন ওই আমাদের ওখানেও যেমন সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় এই লাল লাল ডিমের খোসাগুলো। আর সাথে আমার জন্য রয়েছে ব্ল্যাক টি, অভিব্রতর ফ্রুট জুস। আমাদের আবার বোট রয়েছে, তার তো আবার একটা টাইমিং রয়েছে, তাই দেরি করা যাবে না। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর ব্যাগেজ নিয়ে একদম বেরিয়ে পড়ব। আজ আমরা নুসা পেনিডা থেকে যাব সানুর জেটি। সেখান থেকে ভাড়া করা একটা গাড়িতে ঘুরে দেখব উবুদের দিকটা। সেই মতো ক্লুক অ্যাপ থেকে আগেই বোটের টিকিট বুক করে নিয়েছিলাম। নুসা পেনিডাকে এবার টাটা করার পালা। এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি সানুরের দিকে। জানি না আর কোনোদিন আসার সুযোগ হবে কিনা, এবারের মতন এখানেই শেষ। তো এগিয়ে যাওয়া যাক নতুন ডেস্টিনেশনের দিকে। এই জেটির একটা সমস্যা হলো বালির ওপর দিয়েই লাগেজ টেনে নিয়ে যেতে হয়। আমরা বোটে উঠে পড়লাম এবং ঘণ্টাখানেকের মধ্যেই আমরা সানুর জেটি পৌঁছে গেলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি সানুর। নুসা পেনিডা থেকে আমাদের এই সিমাবু বোট নিয়ে এলো সানুর। মাত্র 1 ঘন্টাও লাগলো না। তো বেশ মজা করতে করতে সকালবেলাতে আমরা চলে এলাম। এসে এখন সানুর থেকে আমাদের গাড়ি পিক আপ করবে। এবং আজকে কিন্তু আমরা সানুর থেকে কুটা যাব না। আগের দিন যেমন কুটা গেছিলাম, আজকে সেটা করব না, অন্য একটা জায়গায় যাব। আমরা যাব উবুদ। তো সেইখানটা কেমন সেটা আপনাদের ঘুরে দেখাবো। উবুদে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, যা আজ পুরো দিনটা আমাদের উবুদের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবে এবং আগামীকাল কিছুটা ঘুরিয়ে বালির ডেনপাসার এয়ারপোর্টে ড্রপ করবে। এর জন্য ভাড়া পড়ল ৬,০০০ টাকা। আজকের জার্নির প্রথম স্টপ লেকে ওয়াটারফল। আমাদের পেছনে রয়েছে টিকিট কাউন্টার। প্রথমেই এখান থেকে আমরা টিকিট নিয়েছি। 100K ইন্দোনেশিয়ান রুপিস লেগেছে দুজনের জন্য। এখন আমরা যাব ওয়াটারফলের দিকে। শুনে নিয়েছি 15 মিনিট মতন হাঁটা পথ, এই পথে হাঁটতে হবে। তো যাওয়া যাক। আমরা এখন এগিয়ে চলেছি লেকে ওয়াটারফলের দিকে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। ওয়াটারফলের আওয়াজ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। অনেকটা নিচে নামলে তবেই তার দেখা মিলবে। চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এই হলো ফার্স্ট ভিউ অফ লেকে ওয়াটারফল। ভালোই লাগছে, তবে আমরা এত ওয়াটারফল দেখি, এটা দেখে সেরকম মন ভরছে না। কিন্তু আসার রাস্তাটা খুব সুন্দর সাজানো গোছানো। লেকে ওয়াটারফল দেখা হয়ে গেছে। বেশ স্টিপ ছিল, স্টেপ করা আছে, স্টিপ ছিল বেশ। এখন উঠতে হবে, উঠতেও বেশ কিছুটা সময় লাগবে আর গলদঘর্ম অবস্থা হবে মনে হচ্ছে। এখন আমরা ফেরার পথ ধরেছি। এরপর আমরা গাড়িতে এগিয়ে চললাম ইনস্টাগ্রাম খ্যাত আইকনিক হান্ডারা গেট দেখতে। আমরা এখন রয়েছি আইকনিক হান্ডারা গেটের সামনে এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার। বেসিক্যালি এটা একটা সেলফি পয়েন্ট। টিকিট কেটে ওই দিকে যেতে হবে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য। এই যে টিকিট কাটতে হয়েছে দুজনের জন্য 500 টাকা লেগেছে, মানে ভারতীয় মুদ্রায় 500 এইটা লেগেছে আমাদের। কিন্তু টিকিট কাটার সময় আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম। আমাদের কাছে যে কার্ড রয়েছে তাতে পেমেন্ট করেছিলাম, কিন্তু তারপরেও ওনারা বলছেন যে টাকাটা আসেনি ওনাদের কাছে, যার ফলে আবার ক্যাশ পেমেন্টের কথা বলছিলেন। এই ব্যাপারটা মাথায় রাখবেন যখন কার্ডে পেমেন্ট করবেন। এই সমস্যা কিন্তু হতেই পারে, তাই জন্য চেক করে নেবেন নিজের ট্রানজাকশনটা। আমার ঠিক পিছনেই রয়েছে আইকনিক হান্ডারা গেট। ভীষণ সুন্দর ভিউটা। ওই যে দেখুন, এখানে দাঁড়িয়েই সবাই ফটো তোলে এবং ফটো তোলার জন্য একটা নাম্বার রয়েছে, মানে আমাদের টিকিটে একটা নাম্বার লেখা রয়েছে। কিউতে দাঁড়াতে হয়, সেই নাম্বার অনুযায়ী ওনারা ডাকেন এবং ফটো তোলা যায় 3 মিনিট সময় এক একজনের জন্য। আমরা এখানে বেশ কিছু ছবি তুলে এবার উলুন্দানু মন্দিরের দিকে এগিয়ে চললাম। আমরা এখন এসে গেছি উলুন্দালু টেম্পেলে এবং এসেই প্রথমে টিকিট কেটে নিয়েছি। এখানে সব জায়গাতেই টিকিট কাটতে হয় আর টিকিটের ভাড়াগুলো বড্ড বেশি। এখানে 75K ইন্দোনেশিয়ান রুপিস পার হেড করে লেগেছে টিকিট। তো টিকিট কেটে আমরা এখন যাচ্ছি উলুন্দানু টেম্পেলের দিকে। আজকে ওয়েদারটা এখন একটু খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, বৃষ্টি চলে আসবে, তাই ঘুরে দেখে নেব তাড়াতাড়ি উলুন্দানু টেম্পেলকে। উলুন্দানু শব্দের অর্থ হলো সোর্স অফ লেক। অনেকটা জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণ। মূল মন্দিরটি লেকের ধারে অবস্থিত। মন্দিরটির গঠন অনেকটা প্যাগোডার মতন।
সামনে যে লেকটা রয়েছে এর নাম বেরাটম। এটি বালির অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দু মন্দির। এরপর আমরা এগিয়ে চললাম জাতিলুইন রাইস টেরেস দেখার জন্য। বালিতে রাইস টেরেস বেশ জনপ্রিয় আর খুব সুন্দর করে সাজানো বলে দেখতে ভালো লাগে। আমরা এখন এসে পৌঁছে গেছি জাতিলুহি রাইস টেরেসে। দেখুন একবার ভিউটা, পুরো সবুজ চারদিক, আর মাঝে মাঝে কোথাও কোথাও সূর্যের আলো পড়েছে, কোথাও মেঘলা, মানে পাগল করা ভিউ। এখান থেকে কোনখানটায় যাবো আর কি ফটো নেবো ভিডিও নেবো বুঝতে পারছি না আমরা। আমরা এখন রয়েছে জাতিলুহি রাইস টেরেসে। এখানে মূল যে কনসেপ্টটা, এরকম জায়গায় জায়গায় নালা কাটা আছে, সেখান দিয়ে জল পড়ছে আর স্টেপে স্টেপে ধান চাষ হয়েছে। তো এটাই মূল কনসেপ্ট, আর এত সুন্দর হয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে চারদিকটা। আমরা রাইস টেরেসের পাশেই একটা রেস্তোরাঁয় চলে এলাম লাঞ্চ করতে। সামনে এরকম রাইস টেরেস, সেই ভিউ দেখতে দেখতে আমরা এখন খাবার খাবো। আর খাবারেও আমরা আজকে অর্ডার দিয়েছি ওনাদের অথেন্টিক ডিশ নাসি গোরেং। নাসি মানে ফ্রাইড রাইস, নাসি গোরেং মানে হচ্ছে সি ফুডের সাথে ফ্রাইড রাইস, আর সাথে আবার হচ্ছে প্রন অ্যাভোকাডো ককটেল, মানে আলাদাই রকমের একটা কম্বিনেশন। আর এই পুরো খাবারটা আমরা বসে এনজয় করছি যে জায়গাটায়, ভিউটা শুধু দেখার মতন। এই রকম ভিউ আর সামনে আমাদের পছন্দের খাবার। আমাদের উবুদ হোটেলে পৌঁছতে রাত হয়ে গেল। আমরা রাতে মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করে ডিনার সেরে নিলাম। গতকাল আমরা এই হোটেলে ছিলাম। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি এখন উবুদে সকাল সকাল যে মোড়টায় দাঁড়িয়ে রয়েছি, আমার ডান হাতে রয়েছে উবুদ ট্যুরিস্ট সেন্টার, বাঁ দিকে আছে উবুদ আর্ট সেন্টার, আর ঠিক পিছনেই রয়েছে উবুদ প্যালেস। উবুদ প্যালেস সকাল সকাল খুলে যায় বলেই শুনেছি। আমরা উবুদ প্যালেসটাই ঘুরে দেখব। তো এই গেটটা বন্ধ দেখছি, দেখা যাক ওই দিকের গেট দিয়ে ঢোকা যায় কিনা উবুদ প্যালেসে। আমার ঠিক পিছনেই রয়েছে উবুদ প্যালেস। আমরা এসেছিলাম উবুদ প্যালেস দেখার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে উবুদ প্যালেস কোনো একটি কারণে বন্ধ রয়েছে। ওনাদের কিছু রিচুয়ালস রয়েছে আজকে, তো আমরা উবুদ প্যালেসের ভেতরে মোটেই ঢুকতে পারলাম না, বাইরে থেকে জাস্ট একটা ঝলক দেখতে পেলাম। উবুদ প্যালেস আজ বন্ধ, তাই আমরা পাশের ওয়াটার প্যালেস দেখতে চলে এলাম। কপালে বিস্তার করেছি আর উপরে জ্যাকেট চাপানো, জ্যাকেটের বেল্ট রয়েছে। জ্যাকেটটা এরকম ভাবে দিয়ে বেল্টটা এই। আমরা এখন রয়েছি উবুদ ওয়াটার প্যালেসে। এখানে ঢুকতে 50K ইন্দোনেশিয়ান রুপিজে পার হেড টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। টিকিট কাটার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে দিয়েছেন। এটা পরানোর কারণ হচ্ছে রেসপেক্ট জানানো ভগবানকে। তো এটা বেসিক্যালি একটা মন্দির, একটা টেম্পল, যে টেম্পলের ভেতরে যাওয়া যায় না, কিন্তু টেম্পলের বাইরে থেকে পুরো জায়গাটাকে ঘুরে দেখা যায়। এখানে ঢোকার আগে ট্র্যাডিশনাল ড্রেস পরতে হয়, যা এখান থেকেই দেওয়া হয়। দুদিকে জলাশয়ে পদ্মের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। জায়গাটা বেশ সাজানো গোছানো এবং ছবি তোলার জন্য আদর্শ। ওয়াটার প্যালেসের চারদিকে বেশ কয়েকটা ক্যাফে রয়েছে। ক্যাফেতে লোকে খেতে খেতে এই ভিউটা এনজয় করেন। আর আমাদের মতন যারা ঘুরতে ভালোবাসে তারা চলে আসে এই ওয়াটার প্যালেস দেখতে। এত টাকা দিয়ে টিকিট কেটে একটু গায়েই লাগছে, আপনারা যদি মনে করেন আসতেই পারেন। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে চলে এলাম পৃথিবী বিখ্যাত
লুয়াক কফি সাইট দেখতে। আমরা এখন এসে লুয়াক কফি প্রসেস দেখতে। লুয়াক কফির গল্পটা পরে শোনাচ্ছি। এই যে কফি প্ল্যান্টেশন হয়েছে, এখানে কফি ছাড়াও আরও অনেক রকমের গাছ রয়েছে, সেগুলোও আমরা ঘুরে ঘুরে দেখছি। এই যে এখানে যে প্রাণীটি রয়েছে এটি হচ্ছে লুয়াক, একে তো জাস্ট রাখা রয়েছে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে পাহাড় থেকে জংলি লুয়াক আসে এবং তারা কফি বিনস খেয়ে তারপর সেখানে পটি করে যায়, আর সেইটাই প্রসেস হয় লুয়াক কফি হিসাবে, যেটা এত ফেমাস, যাই নিয়ে এত চর্চা। আমরা এখন সেই প্রসেসটাই দেখব। এই হলো লুয়াকের পটি, যাতে আটকে আছে কফির বীজ। একে ধুয়ে আগে বীজগুলোকে পরিষ্কার করা হয়। কফি রোস্টিং চলছে। কফি রোস্টিং করতে 1 ঘন্টা সময় লাগে। আমি তো জাস্ট একটুখানি বসে নাড়াচাড়া করছি। রোস্টিংয়ের পরে এই হচ্ছে তার রূপ, একটা পোড়া পোড়া গন্ধ তো আসছেই। এরপর আমাদের লুয়াক কফি সার্ভ করা হলো। আমরা পৃথিবী বিখ্যাত লুয়াক কফি খেয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে চললাম। এবার বালিকে বিদায় জানিয়ে অন্যত্র যাওয়ার পালা। একটু আগে থেকে টিকিট কাটলে কলকাতা থেকে বালি রাউন্ড ট্রিপের খরচ অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে রাউন্ড ট্রিপের ফেয়ার পড়বে 20 থেকে 22,000 টাকা জনপ্রতি। বালিতে পরিষ্কার পরিচ্ছন্ন এসি হোটেল প্রপার লোকেশনে মোটামুটি 1200 থেকে 1600 টাকার মধ্যে পাওয়া যায়। booking.com থেকে রিভিউ দেখে আপনি নিশ্চিন্তে হোটেল বুক করতে পারেন। বালিতে সব ধরনের খাবার পাবেন। স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান ফুডের দাম বেশি পড়বে, আর কন্টিনেন্টাল বা লোকাল ফুড খেলে 700-800 টাকায় এক বেলার খাবার হয়ে যাবে। বালিতে 2 জন থাকলে স্কুটি নিয়ে ঘুরতে পারেন। ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দেখালে হোমস্টে থেকে স্কুটি পেয়ে যাবেন। স্কুটি ভাড়া দিন প্রতি 400 থেকে 600 টাকা পড়ে। পেট্রোলের দাম 50 থেকে 60 টাকা প্রতি লিটার। গাড়ি ভাড়া নিলে খরচ পড়বে দিন প্রতি 4 থেকে 6,000 টাকা। বালিতে প্রায় সর্বত্রই এন্ট্রি ফি আছে এবং আনুমানিক এন্ট্রি ফি শুরু হয় 200 টাকা থেকে। ইন্দোনেশিয়ার কারেন্সি হলো ইন্দোনেশিয়ান রুপিয়া। ভারতের 1 টাকা মানে 180 ইন্দোনেশিয়ান রুপিয়া। তবে ইন্ডিয়া থেকে ডলার নিয়ে গেলে ভালো কনভার্সন রেট পাবেন। ইন্ডিয়ান রুপির কনভার্সন রেট খুব কম এখানে। ইন্দোনেশিয়াতে ইন্ডিয়ান চার্জিং সকেট চলবে না, তাই অবশ্যই ইউনিভার্সাল চার্জিং সকেট নিয়ে যাবেন। ইন্দোনেশিয়াতে কার্ড সর্বত্র চলে, তবে মার্কআপ ফি মুক্ত ফোরেক্স কার্ড নিয়ে গেলে এক্সট্রা খরচ লাগে না। আমরা নিও গ্লোবালের কার্ড নিয়ে গেছিলাম। খুব স্মুথ পেমেন্ট হয়েছে সর্বত্র।